এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি একটি ম্যাথে এবং জিকের কম্বাইন সেট নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি একাধিক ক্লাস দিয়েছি, যেগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। এছাড়াও আমরা আরবি গ্রুপ ডি এবং NTPC আন্ডার গ্রাজুয়েট রিলেটেড একাধিক রেলের যে অঙ্কের ক্লাস রয়েছে তা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তাদের পরিচয় দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকে ক্লাস শুরু করছি। প্রথম যে রয়েছে অঙ্ক দিয়ে শুরু করব, সেটা হলো যদি সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 2 বছরে সুদে আসলে 720 টাকা হয়, পরবর্তী 5 বছরে এই জায়গাটা একটুখানি রয়েছে, এটা হবে না, একটু এটাকে বাদ দাও। এবং পরবর্তী 5 বছরে সুদে আসলে 1020 টাকা হয়, তাহলে সুদের বার্ষিক হার কত? এই হলো অঙ্ক। তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে সুদে আসলে 720 টাকা আর 5 বছরে সুদে আসলে এত, তাহলে সুদের হার কত তা আমাকে নির্ণয় করতে বলেছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে 5 বছরে সুদে আসলে টাকার পরিমাণ হলো 1020 টাকা। এটা হলো অ্যামাউন্ট রয়েছে। অ্যামাউন্ট মানে আমি বলতে পারি এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট লুকিয়ে রয়েছে। আবার 2 বছরে সুদে আসলে হয়েছে 720 টাকা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। আমি এখান থেকে ডিফারেন্সটা নিয়ে নিই। 3 বছরের ক্ষেত্রে সুদ হবে আমাদের বিয়োগ করতে হবে 0 0 2 2 0 থেকে 7 বিয়োগ করলে 3। তাহলে 1 বছরের ইন্টারেস্ট হবে আমাদের 100 টাকা। ভালো করে লক্ষ্য করো, কোনো একটা সরল সুদে নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরের সুদে আসলে এত টাকা হয় এবং পরবর্তী 5 বছর মানে এই জায়গাটা একটুখানি এডিট করে নেবে। পরবর্তী 5 বছরে, তাহলে 5 বছর কিন্তু নিতে হবে, পরবর্তী 2 এর পরবর্তী 5 বছর মানে 7 বছর নিতে হবে এর জন্য। আর যদি পরবর্তী কথাটা না থাকতো, খালি 5 বছর থাকতো, তাহলে আমি 5 বছর নিয়ে কাজ করতাম। পরবর্তী যেহেতু উল্লেখ রয়েছে 2 বছর তো হবেই, তার সঙ্গে আরো 5 আমাকে যোগ করতে, পরবর্তী এক্সট্রা 5 বছর, 7 বছর এত। 7 থেকে 2 আমরা যদি বিয়োগ করি, তাহলে 5 বছরে ইন্টারেস্ট হলো 300 টাকা। তাহলে 1 বছরে ইন্টারেস্ট হবে আমাদের 60 টাকা। এটা হলো আমাদের 1 বছরের ইন্টারেস্ট। এখন দেখো কি বলেছে, 1 বছরে 60 টাকা, কিন্তু আমাকে বের করতে হবে সুদের হার। সুদের হার বের করতে গেলে আমাদের আগে প্রথমে প্রিন্সিপালটা বের করতে হবে, তা না হলে আমরা সুদ বের করতে পারবো না। আমাদের হাতে জানা 1 বছরের সুদ হলো 60 টাকা। তাহলে যে কোনো একটা, হয় তুমি 7 বছরের সুদ বের করো না 2 বছরের, ছোট কোনটা? 2 ছোট, 2 বছরটা আমরা বের করি। 2 বছরের সুদ হবে 7 দোকানে 120 টাকা। 2 বছরের সুদ। আবার 2 বছরের সুদে আসলে আমরা জানি 720, আবার 2 বছরের সুদ হলো 120। তাহলে 2 বছরের সুদে আসল থেকে যদি আমি সুদটা বিয়োগ করি, তাহলে প্রিন্সিপালটা পাবো। তাহলে 2 বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল কত ছিল আমাদের বিয়োগ করে বের করে নিই। 720 থেকে 120 বিয়োগ, তার মানে হবে 600 টাকা। এটা হলো আমাদের প্রিন্সিপালের মান। পি এর মান আমাদের জানা। এখন আমাকে যদি বলতো পি কত, মানে আসল কত, অ্যান্সার করতাম 600। কিন্তু সেটা বের করতে বলেনি, আমাকে বের করতে বলি সুদের হার কত। সুদের হার বের করতে হবে যেটা প্রিন্সিপাল, তাকে নিচে লিখবো I = PTR ফর্মুলা ইউজ করতে পারো। P 600 আর T 2 এবং I 120, এভাবে করতে পারো। I = PTR/100 ফর্মুলা বসে। এছাড়াও এইভাবে করতে পারো। ওই I = PTR কেই শর্টকাটে আমরা কি করবো, 1 বছর যেটা ইন্টারেস্ট হয়েছে 60 টাকা, তাকে উপরে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে এটা করলে। আর টোটাল আসল কত আমরা 600, তাকে নিচে দেবে ইনটু 100। এই 0 0 কাটো, এই 0 0 কাটো, 6 × 10 = 60, তাহলে 10%। এটাই হলো আমাদের সুদের হার। আর প্রিন্সিপাল বললে 600 টাকা। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এই লাইনটা ডবল বার রিপিট হয়ে গেছে, লেখা হয়ে গেছে। নেক্সট অঙ্ক, একটি লোক কোন নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির চলে নদী অতিক্রম করতে তার 4 মিনিট সময় লাগে এবং স্রোতের প্রতি গেলে 5 মিনিট। যদি নদী 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত? স্থির জলে নদী অতিক্রম করে 4 মিনিট এবং স্রোতের প্রতিকূলে, আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা এখান থেকে বেগ বের করে নিতে পারি। নদী কত চওড়া? 100 মিটার, যায় 5 মিনিটে, তাহলে কাটাকাটি করলে পাবো 20। তাহলে এটা আপস্ট্রিমের ক্ষেত্রে বেগ, তাহলে 20 এককটা ঠিক করে দেখতে হবে, 20 মিটার পার মিনিটে। কিন্তু মিটার পার মিনিট, যেহেতু মিনিটে গিয়েছে 5 মিনিটে, এটা আপস্ট্রিমের গতিবেগ। আর একটা কন্ডিশন ধরে, স্থির জলে নদী অতিক্রম করে 4 মিনিট সময়ে, মানে বোটের স্পিড দেওয়া। তাহলে বোটটাই 100 মিটারে অতিক্রম করবে 4 মিনিটে, তাহলে 4 × 25 = 100। তাহলে বোটের স্পিড হবে 25 মিটার পার মিনিট। আমাদের দরকার স্রোতের বেগ, তাহলে আপস্ট্রিম = আমি বলি ফর্মুলা হলো বোট মাইনাস স্টিম। আপস্ট্রিমের বেগ আমাদের জানা 20,
বোটের বেগ আমাদের জানা হলো 25, আমাদের স্টিমের বেগ বের করতে হবে, সেটাই বের করতে বলছে। স্টিম ইকুয়াল টু 25 থেকে 20 গেলে 5, কিন্তু একক দেখতে হবে তোমাকে মিটার পার মিনিট, কিন্তু আমাকে একক বলেছে মিটার পার ঘন্টাতে, তাহলে মিনিটটাকে আমাকে ঘন্টায় আনতে হবে, তার মানে একে আমার 60 দিয়ে ভাগ করব, 5 মিনিট পার মিটার, তাহলে 5 মিনিট মানে এটাকে টেস্ট করে দাও, তার মানে 300 হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে, 5 মিটার পার মিনিট, তাহলে উপরে মিটার আর নিচে হলো মিনিট, 1 মিনিট, তাহলে 1 মিনিটকে আমি ঘন্টায় বানাবো, তাহলে 7 দিয়ে ভাগ করব, তাহলে 5 1/60, তাহলে 6 5 300 মিটার পার ঘন্টা, তাহলে অপশন হবে অপশন সি। তাহলে 5 মিনিট সংক্ষেপে কিভাবে করবো, 1 মিনিট, তাহলে 7 মিনিটে 1 ঘন্টা, তাহলে 7কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 300 মিটার পার ঘন্টা, এটাই আমাকে বের করতে বলছে, অপশন সি। কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য এত, সম্পত্তির মূল অংশের মূল্য কত, সম্পত্তির মোট মূল্য কত, তার মানে ঐকিক নিয়মের অঙ্ক এটা আসলে 0.36 অংশের মূল্য হলো 14,400 টাকা, তাহলে এক অংশের মূল্য আমরা বলবো 14,400 বাই 0.36, এক অংশ মানে সমস্তটা, সেটাই আমাকে বের করতে বলেছে। দশমিক উঠে যাবে, 112 দিয়ে কাটাকাটি করে দাও, 3 বারং 36, 12 12 144, পাশে দুটো শূন্য, 3 দিয়ে কাটলে 4 ডবল শূন্য, তাহলে 4 1 2 3 4, এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। এবার একটা জিকের কোশ্চেন, ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রেব, অপশন সি হবে সঠিক উত্তর। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী, ফিনল্যান্ড। লাপাস বলিভিয়ার রাজধানী, বলিভিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র পারমানেন্ট রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে আন্টার্কটিকা, বিভিন্ন খনিজ সম্পদ সেখানকার পরিবেশ নিয়ে গবেষণা করার জন্য তৈরি করা হয়েছে, এটা এখন নেই, এখন বর্তমানে রয়েছে ভারতী এবং মৈত্রী, আন্টার্কটিকায় গবেষণা করার জন্য। একটা বাংলায় প্রথম মুদ্রণ কারখানা কোথায় স্থাপিত হয়? হুগলিতে। এবার একটা অঙ্ক, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট করা। দেখো তাহলে এখানে সংখ্যাটা কি বলছে, এখানকার মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যাটা হবে যা 315 দিয়ে ভাগ করলে মিলবে? তাহলে 315 দিয়ে ভাগ করার অর্থ কি, এটা কি যদি 315 দিয়ে মানে কি, তাহলে এই সংখ্যাটা অবশ্যই, এই সংখ্যাগুলো 315 পিছনে 5 রয়েছে, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এই সংখ্যাগুলো যেটা আমাদের অ্যান্সার হবে সেটা অবশ্যই 5 দিয়ে ভাগ যেতে হবে, কারণ কি 315 5 দিয়ে ডিভিজিবল হয়। একই রকম ভাবে দেখো যোগ করো, 5 3 8 একে 9, মানে অঙ্কের ডিজিট গুলো যোগ করলাম, ডিজিট গুলো যোগ করা 9 হওয়ার অর্থ কি, এই গোটা সংখ্যাটা মানে 315 9 দিয়ে ভাগ করলে মিলবে, তাই সংখ্যাটা 9 দিয়ে ভাগ করলে মিলবে। আবার আমি বলতে 9 দিয়ে যদি ভাগ করে যায় 3 দিয়ে ভাগ করলে মিলবে, তাহলে আমি এইভাবে টেস্ট করি, এইখানে সবচেয়ে বড় 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যা 5 দিয়েও ভাগ করলে মিলবে, 9 দিয়েও, 3 দিয়েও, এরকম যদি একাধিক আসে তখন তোমাকে ভালো করে বুঝতে হবে। একটু দেখি আউট করা যায় কিনা, আউটিং পদ্ধতিতে করবো, সিলেকশন বাদ দিয়ে, তাহলে প্রথমটা অপশনটা নেই, তাহলে আমরা প্রথমে 9 দ্বারা বিভাজিত রুল দেখি, সবগুলো শেষে 5 আছে, তাহলে সবগুলোই 5 দিয়ে যাবে, 5 দিয়ে দেখে কোনো লাভ নেই, 9 আর 3, 9টা চেক করো তাহলেই হবে। 9টা চেক করলে কি করতে হবে, ডিজিটগুলোকে সাম করতে হবে, ডিজিটগুলো সাম করে নাও, দেখো যেগুলোতে 9 রয়েছে সেই 9টা তুমি আউট করে দাও, 9 দিয়ে ভাগ করলে মিলবে, ওগুলো হিসাব করা দরকার, এখানে ক্যালকুলেশন বড় হবে তোমার। 8 7 15 5 20, যোগ করে 20 হলো, তাহলে ডিজিট যোগ করে 20, 20 কি 9 5 দিয়ে বা 9 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে এই সংখ্যাটা কোনোদিনই 9 দিয়ে ভাগ করলে মিলবে না, 9 দিয়ে মিলবে না, তাহলে এটা কোনোদিনই আমার 315 দিয়ে ভাগ করলে মিলবে না, এটা ক্যান্সেল হয়ে গেল আমাদের। একই রকম ভাবে বি চেক করো, তাহলে দেখো 5 দিয়ে তো মিলবেই, এখন 9 দিয়ে দিচ্ছি, তার মানে কি যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে কেটে দাও, এখন এগুলো যোগ করো, 8 5 13 5 18, 18 9 দিয়ে বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা হতে পারে, এছাড়াও তো অন্য সংখ্যাও হতে পারে, চেক করে নাও। এই জন্য 9 9 9, 3টা 9 কাটা দাও, 8 5 যোগ করলে 13, 13 তো 9 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে এটা অটোমেটিক ভাবে আউট হয়ে গেল, আর চেক করার দরকার নেই। পরেরটা চেক করো, 9 9 18, আউট। 8 3 11 5 16, 8 3 11 16, 16কে তো 9 দিয়ে ভাগ করে মেলে না, তার মানে এই সংখ্যাটা 9 দিয়েও ভাগ করলে মিলবে না, তাহলে একমাত্র সংখ্যা আমাদের পাবো সেটা হলো অপশন বি, যেটা 9 দিয়ে ভাগ করলে মিলছে, বাকিগুলো তোমার চেক করা দরকার নেই, আমরা 315 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলবে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি 99855।
ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয়? স্লিপ পয়েন্ট। এছাড়াও একাধিক শব্দ ম্যান ক্যারিং, গুগলি, আপার কাট, পপিং কিস, আরো একাধিক শব্দ ব্যবহৃত হয়। পেনাল্টি কর্নার এই ওয়ার্ডটি ব্যবহৃত হকির ক্ষেত্রে, হকি। আর টি ব্যবহার করা হয় গোলফের ক্ষেত্রে, গোলফ। রোহিঙ্গারা কোথাকার আদিবাসী ছিলেন? অপশন ডি মায়ানমারের। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি রাজা রামমোহন রায় 1815 সালে। এছাড়াও রাজা রামমোহন রায় পরীক্ষায় জিজ্ঞেস করে রাজা রামমোহনকে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সতীদাহ সেটা নিবারিত হয়েছিল 1829 সনে। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা স্থাপন করেছিলেন। ব্রাহ্ম সমাজ। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু স্বরাজ্য দল স্থাপন করেছিলেন দুজনে মিলে। স্বরাজ্য দল 1923-এ। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার স্পিডের অনুপাত। তাহলে তোমাকে দেখতে হবে ঘন্টার কাঁটা, মনে করো একটা ঘড়ি তোমার, ঘড়ির ঘন্টার কাঁটা এক পাক ঘুরতে কত সময় নেয় সেটাই তোমাকে জানতে হবে। সবাই বলবে ঘড়ির ঘন্টার কাঁটা এক পাক ঘুরতে 12 ঘন্টা সময় নেয়। তাহলে আমি ডিস্টেন্সটাকে যদি এক পাক বলে ডিনোট করি, সেই এক পাক ঘুরতে ঘন্টার কাঁটা তাহলে 12 ঘন্টা সময় নেবে। তাহলে ডিস্টেন্স মানে এক পাক, ওটাকে ডিস্টেন্স ধরলাম, 12 ঘন্টা সময় নেবে। ডিস্টেন্স বাই টাইম, তার মানে স্পিড বেরিয়ে গেল ঘন্টার কাঁটার। একই রকম ভাবে মিনিটের কাঁটার স্পিড বের করবো। মিনিটের কাঁটা ওই এক পাকই রাখবো আমরা। মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত সময় নেয়? 1 ঘন্টা সময় নেয়। এই এখন রেশিও করে দাও, তাহলে এক কাঁটা 1:12। এটাই হলো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। অপশন সি। হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? কালীপ্রসন্ন সিংহ। অপশন সি। 38 প্যারালাল লাল বিভক্ত করেছে কাকে? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে। ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন এবং 24তম প্যারালাল লাইন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি সূর্য সেন প্রতিষ্ঠা করেছিলেন 1930 সনে, যা মাস্টারদা সূর্য সেন নামে পরিচিত। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন 1939 সনে 1 মে। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু স্বরাজ্য দল স্থাপন করেছে, যা পূর্বে বললাম, স্বরাজ্য দল 1923। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতাকে। এছাড়াও কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্ল, মুক্তার শহর, পার্লস। হায়দ্রাবাদ সিকান্দাবাদ যমজ শহর। দিল্লিকে বলা হয় প্রাচ্যে ভারতের রোম অথবা মিছিলের শহর। দুটি সংখ্যার অনুপাত 2:3। সংখ্যা দুটি প্রত্যেকটিতে 8 যোগ করি তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি দেওয়া হচ্ছে 2:3। প্রত্যেকটার সঙ্গেই 8 যোগ করা হলো, তারপরে নতুন অনুপাত তৈরি হলো 3:4।
তাহলে তোমাদের অনুপাত কত, সংখ্যা দুটি কি কি তা বের করতে বলেছে। তাহলে দেখো যোগ করা হচ্ছে দুটোর সঙ্গে, তাহলে নিশ্চয়ই সেম কতটা হারে বাড়লো, দেখো প্রত্যেকটাই 1 করে বেড়েছে, তাহলে তোমার আর কোনো টেনশন নেই, এই 1 করে বাড়লো, এর ভ্যালু হলো 8। আমাকে তাদের অনুপাত কত, সংখ্যা দুটি কত, সরি এটা বের করতে বলছে। সংখ্যা দুটি মানে আমাকে 2 আর 3 এর মান বের করতে হবে। 1 এর ভ্যালু 8, 2 এর ভ্যালু হবে 8 দোকানে 16, আর 3 এর ভ্যালু 3 8 24। তাহলে সঠিক উত্তর হবে 16 এবং 24, অপশন সি। মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে সবার উপরে রয়েছে কিউব, ঘনমূল করব, তারপরে করতে হবে না, প্রথমে ভিতরে হলো বর্গমূল, তারপর উপরে ঘনমূল। 0.1234 64, তাহলে প্রথমে আমাকে বর্গমূল করতে হবে, তারপরে ঘনমূল করতে হবে। তাহলে 0.64 বর্গমূল হলো, দেখো 4টা শূন্য রয়েছে, দুটো শূন্য বসবে, 64 বর্গমূল করলে 8। এবার আমরা এর ঘনমূল করব, ঘনমূল মানে 3টা করে জোড়া হয়, তার মানে এর অ্যান্সার হবে 0.2। 8 এর ঘনমূল 2, অপশন সি। টেলিভিশন কে আবিষ্কার করেছেন, লগি বিয়ার্ড, জে.এল. বেয়ার্ড, অবশ্য অপশন এ হবে এর সঠিক উত্তর। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়, এক্ষেত্রে দুটো অপশন হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড যাকে আমরা ভিনিগার বলি, ভিনিগারের সংকেতই অ্যাসিটিক অ্যাসিড, আর অথবা এর সঙ্গে হতে পারে বেনজোইক অ্যাসিড। এই ক্ষেত্রে বহুল বলেছে, তাই আমাকে কি টিক করতে হবে, অপশন বি, বেনজোইক অ্যাসিড। তাহলে ভিনিগারও খাবার সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, খাবার সংরক্ষণ। ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড সংকেত হলো CH3COH, আর বেনজোইক অ্যাসিডের সংকেত হলো C6H5OCOOH। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এর সংকেত, সোডিয়াম বাইকার্বনেট বেকিং সোডা হিসেবে ব্যবহার করা হয়, বেকিং সোডা। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন, পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট ম্যাথ, দুটি লোক 7 জন বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে, 4জন লোক 4টি বালক ওই কাজ 3 দিনে সম্পন্ন করে, একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে। তাহলে দুজন লোক, প্রথমে এই টাইপের অঙ্ক দিলে আমরা টাইম এন্ড ওয়ার্ক পেলে তোর কতজন বালকের সমান কাজ করে সেটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে দুজন ম্যান এবং 7 জন বালক একটি কাজ করে 4 দিনে, ঠিক একইভাবে 4 জন ম্যান 4 জন বালক সেই কাজটাই করে আবার 3 দিনে, তার মানে টোটাল ইউনিট কাজটা সমান হয়ে গেল। এখান থেকে কতজন ম্যান কতজন বয়ের সমান কাজ করে সেটা আমরা বের করব এইভাবে রিলেশনটা। 4 দোকানে 8 গুলোকে একসঙ্গে নিব, মোদ্দা কথা 4 দোকানে 8, 3 4 12, 12 থেকে 8 এই পাশে আসলে 4, তাহলে 4 ম্যান এই পাশে এসে গেল। 4 7 28, 3 4 12, 28 থেকে 12 গেলে 16, সরি 28 থেকে 12 6 1, তাহলে 16 বয়। 4 7 28 জন বয়, 3 4 12, তাহলে এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, সমান সমান এই পাশে 28 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমাদের পাবো হলো 16, তাহলে 16 জন বয় 4 ওমেন, তাই ছোট করা যায়, 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে 4 বয় ইজ ইকুয়াল টু 1 ম্যান। তাহলে 1 ম্যানের ক্ষমতা 4 জন বালকের ক্ষমতার সমান, এটা আমি কন্ডিশন পেলাম। তারপরে প্রশ্নে আমাকে বের করতে বলেছে একজন ম্যান কাজটা কতদিনে করবে, তাহলে কন্ডিশন গুলো থেকে আমি সব ম্যানে কনভার্ট করতে করে নিয়ে এসে তারপরে ক্যালকুলেশন করি, তাহলে সম্পূর্ণ সুবিধা হবে। যে কোনো একটা ক্যালকুলেশন নাও, আমি মনে করি 2 নম্বর কনক্লুশন নিয়ে কন্ডিশন নিয়ে কাজ করছি, 1 নম্বর নিলেও হতো। আমি সমস্তটাকে ম্যানে কনভার্ট করবো, কেন, যেহেতু ম্যান কতজন করছে, একজন ম্যান কতদিন করছে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে 4 জন লোককে আমরা করবো না, চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো বালককে। আবার দেখো 4 জন বালক ইজ ইকুয়াল টু 1 জন ম্যান, তাই 4 জন বালকের জায়গায় আমি 1 জন ম্যান লিখতে পারি, তার মানে তাহলে আলটিমেটলি এখানে আমরা পাবো হলো 5 জন ম্যান। এই যে এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম 4 জন লোক 4 জন বালক মানে হলো 5 জন ম্যান, তাহলে 5 জন ম্যান কাজটা করে হলো 3 দিন, এই যে কন্ডিশনে আমি 3 দিন, তাহলে 1 জন ম্যান কাজটা করবে নিশ্চয়ই বেশি সময় লাগবে, 3 5 15 দিন, এটাই আমাকে বের করতে বলছে 1 জন ম্যান কতদিনে করবে, অপশন সি। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি ছিদ্র থাকার জন্য সেটি পূরণ করতে 6 ঘন্টা সময় লাগে, ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে, তাহলে পূর্ণ করতে 5 ঘন্টা, ছিদ্র প্লাস পূর্ণ তখন সময় লাগে 6 ঘন্টা, তার মানে এর বিয়োগ করলেই হবে, 5 6 30, 6 5 5
তাহলে টাইম লাগবে টোটাল ইউনিট কাজ 30, এর থেকে বিয়োগ করে দিতে হবে, 6 টা 5 হবে, সরি এফিসিয়েন্সি 6 থেকে 5 গেলে 1, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার 30 ঘন্টা, 30 ঘন্টা, অপশন এ। নেক্সট অঙ্কে আসছি। একটি আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, প্রতি বর্গমিটার যদি এত টাকা হিসেবে খরচ হয়, চতুর্দিক বেড়া দিতে কত খরচ হবে সেটাই আমাকে বের করতে বলছে, বেড়া দিতে। তাহলে একটি আয়তাকার ক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, যাই হোক 3:4 দিয়েছে, তাহলে বড়টাই আমাদের দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হিসেবে 4x আমরা ডিনোট করতে পারি, 4x দৈর্ঘ্য, এটা লেন্থ, আর ব্রেথ হবে তার মানে 3x। এবার কি বলছে, তাহলে ক্ষেত্রফল দাও, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 3 × 4 = 12x স্কয়ার, এর ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ বলি ক্ষেত্রফল আয়তক্ষেত্রে, যার ভ্যালু 7500। এবার 12 দিয়ে নিয়ে যাও, 6 × 12 = 72, 3 = 30, 12 × 2 = 24, 6 = 60, 5 × 12 = 60, তাহলে x² = 625। তাহলে x এর মান আমাদের বের করতে বর্গ করতে হবে 25, তাহলে x এর মান আমাদের হলো 25। আমাদের এই যে পার্টটা রয়েছে আয়তাকার সেখানে বেড়া দেবে, বেড়া দেওয়া মানে কি, কোন চারিপাশে ঘিরে দেওয়া, আর চারিপাশে ঘেরা মানেই পরিসীমা আমাকে বের করতে হবে, এটাই আমাকে প্রশ্নে বলেছে, পরিসীমা কত সেটা বের করব, আর তার খরচ দেওয়া রয়েছে, যেটা পরিসীমা তাকে আবার 2.50 গুণ করে দেবো, সেটাই আমাদের খরচ, যেহেতু 1 মিটারে খরচ হয় 2.50 টাকা, মূলত পরিসীমা বের করতে হবে, যে পরিসীমা বাড়বে তাকে আমাকে 2.50 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 মিটারে খরচ হয় 2.50 টাকা। তাহলে পরিসীমাটা কত সেটাকে বের করে নিই। তাহলে দেখো পরিসীমা বের করার ফর্মুলা হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য প্লাস 4 × 7, 4 × 7, এই যে দৈর্ঘ্যের মান 4x আর প্রস্থের মান 3x, 4 × 7x, তাহলে 7 × 2 = 14x, তাহলে x এর মান আমাদের 25, তাহলে পরিসীমা হবে আমাদের 14 × 25, এটা হলো পরিসীমা, এত মিটার, তো মিটার, এটা হলো আমাদের পরিসীমা। যদি পরিসীমা কত এত आंसर, কিন্তু এখন বলছি 1 মিটারের জন্য 2.50 টাকা খরচ হলে এত মিটারে খরচ হবে কত, আমি গুণ করলেই आंसर আমাদের 14 × 25 × 2.50 মানে 2.5 টাকা, তাহলে 2 সমস্ত 1/2 মানে বলতে পারি 2 × 4 5/2, 7 এত টাকা, তাহলে 5 × 25 = 125, তাকে 7 দিয়ে গুণ করতে হবে, 5 × 7 = 35 এর 5, 7 × 2 = 84, 87, তাহলে 875 টাকা। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত, মাটি ছাড়া যে গাছের প্রতিপালন করা সেটাকেই বলা হয় হাইড্রোপনিক্স। পথের পাঁচালী এই রচয়িতাকে, পথের পাঁচালী রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এছাড়া তার অন্য রয়েছে আরণ্যক, চাঁদের পাহাড়, আর পথের পাঁচালীটিকে সিনেমায় রূপান্তরিত করেছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় তার সিনেমার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি কিন্তু অস্কার অ্যাওয়ার্ডেও ভূষিত হন। সত্যজিৎ রায় এই পথের পাঁচালীটিকে সিনেমা তৈরি করেছিলেন, এই উপন্যাসটিকে। আশাপূর্ণা দেবী একজন উপন্যাসিক, তার প্রথম উপন্যাস হলো তার উপন্যাস হলো বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। এই উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হন। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হলো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড হলো সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার ভারতবর্ষে, সাহিত্যের সবচেয়ে বড়। এখান থেকে মনে রাখবে তিনি প্রথম মহিলা ছিলেন, ফার্স্ট ওমেন, যিনি এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হন প্রথম প্রতিশ্রুতি তার কাব্যগ্রন্থের জন্য। তাহলে আশাপূর্ণা দেবীর লেখা বই হলো আর প্রথম প্রতিশ্রুতি, এই প্রথম প্রতিশ্রুতির জন্যই তিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে ভূষিত হন, এবং এটা ছিল ভারতবর্ষের সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার, এবং তিনি ছিলেন প্রথম মহিলা, ফার্স্ট ওমেন, যিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন মহিলা হিসাবে। ফার্স্ট ওমেন মানে এটা কিন্তু পরীক্ষায় আসে। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অপশন এ সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল পুরস্কার দেওয়া হয় শুরু হয় 1901 সাল থেকে। আলফ্রেড নোবেল নামে একজন ব্যক্তি ছিল, তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, তার তার যে অর্থ রয়েছে তার উপর সম্পত্তির উপর এই টাকা থেকে এই পুরস্কার দেওয়া হয়। আলফ্রেড নোবেল, তার নাম অনুসারে আলফ্রেড নোবেল, এটা দেওয়া হয় সুইডেন থেকে। মোট 6টা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
তার মধ্যে এখান থেকে মনে হয় শান্তির জন্য যে নোবেল পুরস্কার পিইএসি পিস, যেটা প্রদান করা হয় নরওয়ে থেকে, নরওয়ে শান্তির জন্য, আর বাকিগুলো দেওয়া হয় সুইডেন থেকে। আর এখান থেকে মনে রাখো 1969 সনে আমাদের ইকোনমির উপর যে নোবেল পুরস্কার দেওয়া তা প্রথম সংযোজিত করা হয়, এটা কিন্তু প্রথম অবস্থা ছিল না, ইকোনমি অ্যাডেড। আর ভারতবর্ষে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 তার সং অফ অফারিংস এর জন্য। একটা সিম্পলিফিকেশন, অফ ভাগ থাকলে আমরা এই টাইপের অংশ অফের কাজটা আগে করব, বদমাস নিয়ম অনুযায়ী হয়, সেটা মনে রাখলেই হয়ে যাবে। বদমাস, বদমাস। এস ফর সাবট্রাকশন, এ ফর অ্যাডিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভাইডেশন, অফ মানে এ, বি ফর ব্র্যাকেট। তাহলে অফের কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে হাফ, এখানে ভাগ রয়েছে, অফ মানে এটা অফের কাজ মানে গুণ, অফ মানে একটা গুণ হিসেবে দিও না, কিন্তু কাজটা তার আগে করতে হয় 1/4। একই রকম ভাবে 1/2 প্লাস 1/4, প্রথমে ভাগ রয়েছে, ভাগ হলে আমরা জানি গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে 1/2 ইন্টু 4/1। নিচে আমাদের রয়েছে যোগ করতে হবে, লসাগু করে দাও 4, 2 দোকানে 4, 2 অক্ষে 2 কে 3, 3/4, 2 দোকানে 4, 2 অক্ষে 2 কে 3। তাহলে উপরে আমাদের কাটাকাটি চলে গেল, তাহলে আলটিমেটলি উপরে থাকলো 2 আর নিচে 3/4, উপরে উঠে যাবে, তাই 4/3, 4 দোকানে 8/3, ক্যালকুলেশন করলে আমরা পাবো 2 সমস্ত 2/3, অপশন সি। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, তাই শতকরা লাভ কত? তাহলে 12টার সিপি ইজ ইকুয়াল টু 10টার এসপি। তাহলে এখানে লাভের হার বের করে, এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকবে তখন এখন এই গ্যাপটা নেবে। তাহলে লাভ কত? আর লাভের হার সবসময় আমরা সেলিং প্রাইসের উপর বের করবো। সেলিং প্রাইস আমাদের 10 ইন্টু 100, তাহলে 10 দোকানে 20% হবে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর, অপশন এ। কাপড় কাচার সোডা হলো কি, মানে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এই নম্বর অপশনে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, বি নম্বরে ক্যালসিয়াম কার্বনেট, সি নম্বরে রয়েছে হাইড্রাইড সোডিয়াম কার্বনেট, ডি নম্বরে সোডিয়াম কার্বনেট। সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রাইড সোডিয়াম কার্বনেট, যাকে বলা হয় সংকেত হলো এর Na2CO3 10H2। একে সোডিয়াম হাইড্রেট রয়েছে এর জন্য H2, একে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেটও লেখা থাকতে পারে পরীক্ষায়, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, 10 অণু জল তাই ডেকাহাইড্রেট। এটা ওয়াশিং সোডা নামে পরিচিত, যাকে আমরা বলি কাপড় কাচার সোডা। ক্যালসিয়াম কার্বনেট সংকেত হলো CaCO3, একে বলা হয় আমরা চুনাপাথর, চুনাপাথর। NaCl সোডিয়াম করে খাদ্য লবণের সংকেত, এটা খাবারের যে লবণ রয়েছে। আর সোডিয়াম বাইকার্বনেট এ নম্বর অপশনে রয়েছে, সোডিয়াম বাইকার্বনেট সংকেত হলো NaHCO3। এটা বেকারি শিল্পে ব্যবহার করা হয় বেকিং এর জন্য, যা পূর্বে আলোচনা করলাম। দিল্লির প্রাচীনতম নাম হলো কি? ইন্দ্রপ্রস্থ। 1911 সনে দিল্লি ভারতের রাজধানী হিসেবে বিবেচিত হয়, আগে ছিল কলকাতা। নেক্সট একটা অঙ্ক, আর এবং এস সকাল 10টা যতক্ষণ 3 কিলোমিটার পার আওয়ার এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে একে অপরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হয়? তাহলে আর এবং এস দুজন ব্যক্তি রয়েছে, আর এবং এস দুজন ব্যক্তি সকাল 10টার সময় যাত্রা শুরু করে 10 AM এ। একজনের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার, অপরজনের গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার। তারা কোথা থেকে যাচ্ছে? তারা একে অপরের দিকে যাত্রা করছে, একে অপরের দিকে মানে মুখোমুখি যাত্রা করছে, মানে বিপরীত দিকে। এইরকম। তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কি আসবে? আর একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে বিয়োগ করতে হবে, যেহেতু বিপরীত দিকে গেছে তাই রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের যোগ করতে হবে। আর এটা বিপরীত, অপোজিট যাচ্ছে। আর একই দিকে যদি যায় সেই ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হবে, একই দিকে গেলে সেম ডিরেকশন।
তাহলে কি বলেছিল প্রশ্নে, একে অপরের দিকে যাত্রা করে, তখন বিপরীত দিকে যাচ্ছে, বিপরীত দিকে যায়, সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে পারবে রিলেটিভ ভেলোসিটি কি। তখন বিপরীত দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের দুটো যে স্পিড দেওয়া রয়েছে সেটাকে যোগ করে নিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে রিলেটিভ ভেলোসিটি হবে আমাদের 3 + 4 7 কিলোমিটার/আওয়ার। এখন তাদের মধ্যেকার দূরত্ব ছিল 17.5 কিমি। একটা এদিক থেকে ছুঁড়েছে, যাত্রা শুরু করেছে, আর একটা এই পাশ থেকে। তার মানে কখন তারা মিট করবে, তার মানে কি এই যে ডিস্টেন্সটাকে এই রিলেটিভ ভেলোসিটিতে আমরা ভাগ করব সেই টাইমে তারা মিট করবে। তাহলে 17.5 ডিভাইডেড বাই 7 এত ঘন্টা পর। তাহলে 7 দোকানে 14 3 35 5 7 35 মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে এখানে বোঝা যাচ্ছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে আমি বলতে পারি 2 ঘন্টা 30 মিনিট। কখন তারা মিট করবে, 2 ঘন্টা 30 মিনিট পর। এটাই তো বলেছে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে যদি বলতো কতক্ষণ পর মিট করবে, 2 ঘন্টা 30 মিনিট। কয়টার সময় মিট করবে, তাই সকাল 10টার সময় যাত্রা শুরু করেছিল, তার থেকে 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দিতে হবে তোমাকে, তাহলে 12টা 30। তার মানে অপশন বি 10 প্লাস 2 ঘন্টা 30 মিনিট। কত ঘন্টা পর বললে, 2 ঘন্টা 30 মিনিট। কয়টার সময় বললে, 12টা 30। পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। 20 বছর পর পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতা এবং 2জন পুত্র, কিন্তু এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। বয়সের যোগফল আমি যদি 1 ধরি, তাহলে পিতার বয়স হবে যোগফলের 3 গুণ। এটা রেশিও বছরের দুজনের। তাই যদি রেশিও থাকে তাকে আমি অনুপাত হিসেবে আমি বলতে পারি এটার মান 3x, আর পরেরটাকে আমি বলতে পারি x। এখন কি বলছি, 20 বছর পর, তার মানে বাবার থেকে সঙ্গে 20 আমাকে যোগ করতে হবে, ছেলের সঙ্গেও 20 আমাকে যোগ করতে হবে। 20 বছর পর তাদের বয়স সমান হবে। কিন্তু মাথায় রাখতে হবে এই যে নেক্সটের সঙ্গে ছেলের সঙ্গে 20 যোগ করলাম, আসলে 20 যোগ করার ফলে আসলে কি ছেলে কতজন ছিল, 2জন ছিল, তাহলে 2জনের বয়স বাড়বে, তাহলে 20 + 20 কিন্তু যোগ হবে। এইটা মাথায় রাখতে হবে, এটা এখানে কি পয়েন্ট। তাহলে 3x - x, 20 20 40, তার থেকে 20 গেলে 20, তাই 2x = 20। তাহলে x এর মান আমরা এখান থেকে বের করলাম 10। আমাকে বের করতে হবে পিতার বর্তমান বয়স কত, মানে 3x এর মান বের করতে হবে। x এর মান 10, তাহলে 3 × 10 = 30। তাহলে পিতার বর্তমান বয়স হলো 30 বছর। অপশন ডি। 28টি জিনিসের বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যে সমান লাভ করে, তাহলে শতকরা লাভের হার কত। তাহলে 28টা জিনিস বিক্রয় করে 28টার এসপি মাইনাস 28টার সিপি এ বিক্রয় করলো। বিক্রয় করলে 4টি জিনিসের সমান লাভ করে, লাভটা আমাদের বের করতে হবে। 4টার সমান লাভ, 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান না, যে 4s ফর বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য আর সিপির মধ্যে রিলেশন নিয়ে আসলে 28টা এই পাশে আসবে, তার মানে হবে 24s, এসিটা ওই পাশে যাবে, তাহলে 28c। কাটাকাটি করতে পারো, 4 6 24, 4 7 28। আমি বলবো 6টার বিক্রয় মূল্য = 60টার ক্রয় মূল্যের সমান। এই টাইপের অঙ্ক একটু করালো, তখন আমাদের লাভ বা হার, লাভের হার কিভাবে বের করবো, এই যে দুটোর গ্যাপ রয়েছে সেই গ্যাপটা নেব, হার থেকে 6 বিয়োগ করলে 1, আর 6টার যে বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য তাকে নিচে দেবো ইন্টু 100। তার মানে 50/3, মানে 16 সমস্ত 2/3 হবে 50/3, 3 × 40 আর 2 50, তার মানে এত পার্সেন্ট। অপশন। নেক্সট অঙ্ক, 35টার মিশ্রণে দ্রুত জলের অনুপাত 3:2, মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দ্রুত জলের অনুপাত 9:11 হবে। টোটাল মিক্সচার দেওয়া রয়েছে 45 লিটার, এটা টোটাল মিক্সচার। এখন আবার মিল্ক এবং ওয়াটারের রেশিও 3:2। এখন বলছে কত পরিমাণ জল মেশানো হলো, তাহলে এক্সট্রা ওয়াটার অ্যাড করা হলো, তখন নতুন অনুপাত দাঁড়ালো 9:11। তাহলে অ্যাড করা হয়েছিল কি, ওয়াটার, তাহলে ফিক্সড কে ছিল, মিল্ক। তাহলে মিল্কটাকে আমি সমান করলাম, তাহলে উপরটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে 9 এর সমান আসবে। 9 তো মিল্ক, নিচে 3 × 3 = 9, 3 দোকানে 6। তাহলে এটা হলো আমাদের মিল্ক আর ওয়াটার রেশিও, আর নিচে দেওয়া রয়েছে 9:11। তাহলে দেখো কতটা পরিমাণ বলছে,
জল মেশানো হলো, তাহলে 6 ইউনিট পূর্বে ছিল, এখন 11 ইউনিট, জলটা এক্সট্রা মেশানো হলো কত 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের মান আমাকে বের করতে হবে। আর আমাদের টোটাল মিক্সচারের মান দেওয়া রয়েছে 45 লিটার। টোটাল মিক্সচার মানে 9 + 6 মিল্ক প্লাস ওয়াটার, তাহলে 15 ভ্যালু আমি বলবো 45 লিটার। এখান থেকে একের ভ্যালু হলো 3 লিটার, তাহলে কতটা মেশাতে হবে ওয়াটার 5 ইউনিট, তাহলে 5 এর ভ্যালু 3 × 5 = 15 লিটার, তাহলে এতটা ওয়াটার মেশাতে হবে, তাহলে অপশন সি। নেক্সট অঙ্ক, 8 জনের একটি কমিটিতে 35 জন 35 বছর এবং 35 বছর দুজন পুরুষের বদলে হবে, এটা বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, ওই দুজন মহিলার গড় বয়স কত? তাহলে 8 জনের একটি কমিটি ছিল, তাই নির্দিষ্ট একটা এভারেজ ছিল, জানি না আমরা সেটা। এখন কি বললো 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষ চলে গেলে কতটা বয়স আমাদের আউট হয়ে যাবে? 5 × 5 = 10, 80 বছর আমাদের আউট হয়ে গেল। কিন্তু এর পরিবর্তে আবার 2 জন ম্যান চলে গেল, তার পরিবর্তে আবার 2 জন ওমেন আসলো। এই আসার ফলে 8 জনের টোটাল আলটিমেট এখন 8 জনের 2 জন চলে গেছে, 2 জন এসেছে, 8 জনের বয়সের গড় 2 বেড়ে গেল, তাহলে আলটিমেটলি ওভারঅল কত বাড়লো? 8 জনের 2 বাড়লে 8 দোকানে 16 ইউনিট বাড়বে, 16 বছর বাড়বে, তাহলে এখানে কত ছিল 80, তার সঙ্গে এক্সট্রা আমাদের 16 বাড়লো, তো এটাই হবে তার মানে ওই 2 জনের টোটাল বয়স, যে 2 জন মহিলা 6 6 8 একে 9, তাহলে 2 জন মহিলার টোটাল বয়স হলো 96 বছর। তাদের এভারেজ বের করতে বলছে, এভারেজ হবে 2 জন, তাই 2 দিয়ে ভাগ, 96 কে 2 দিয়ে ভাগ করলে হবে 48। অপশন এ। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। ইউরো মানে হলো ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের মুদ্রা সাধারণত ইউরো হয়। রিয়াল হলো ব্রাজিলের মুদ্রা, ব্রাজিলের কারেন্সি। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1835 সনে। কলকাতা, বোম্বে, মাদ্রাজ 1835 সনে। এখান থেকে জেনে রাখো, কলকাতা, বোম্বে, মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয় 1862 সনে। আবার কলকাতা, বোম্বে, মাদ্রাজ ইউনিভার্সিটি স্থাপিত হয় 1857 সনে। আর কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 সনে। আজকের ক্লাসে এই 37খানা কোশ্চেন ছিল জিকে এবং ম্যাথ মিলিয়ে, সেগুলো সলভ করে দেওয়া হলো। কোনো কোশ্চেনে বা কোনো অঙ্কে যদি তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, যদি আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।